কিন্তু এটা করা কখনোই উচিত নয়। এখানে কখনোই ক্লায়েন্টকে মানে যিনি লোগোটা বানাতে দিচ্ছে তাকে আসলে প্রায়োরিটি দেওয়া উচিত নয়। প্রায়োরিটি দিতে হবে তাহলে কাকে? ফর এ ডিজাইনার অ্যান্ড ফর এ লোগো ওনার। সো এই 5টা মিস্টেকের কথা আমি আপনাদেরকে আজকে বলবো। Logo is a sign, symbol or design to identify something. Maybe your product, your company or brand. That's it. No, a logo is not only sign, symbol or design. A logo means something more. সো যেহেতু লোগো মানে অনেক কিছু, সো আজকে আলোচনাটা লোগো ডিজাইন নিয়ে। বিশেষ করে আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা লোগো ডিজাইন করে এবং যারা লোগো ডিজাইন করায়, ফর এ ডিজাইনার অ্যান্ড ফর এ লোগো ওনার। তো আজকে আমি আপনাদেরকে 5টা মিস্টেকের কথা বলবো লোগো ডিজাইন করতে সময় যে মিস্টেকগুলো আমরা করে থাকি বা আমরা করিয়ে থাকি। সো এই মিস্টেকগুলো কোনোভাবেই করা উচিত নয়, এবং আপনি যদি ফিউচারের কথা চিন্তা করেন যে আপনি আগামী অনেক বছর পর্যন্ত আপনার ব্র্যান্ডটা নিয়ে আপনি আসলে রাজত্ব করবেন বা আপনি মার্কেটে কাজ করবেন বা অনেক উপরের লেভেলে নিয়ে যাবেন, একটা ভালো অবস্থায় নিয়ে যাবেন আপনার কোম্পানিটাকে, তাহলে লোগো নিয়ে আসলে আপনাকে অবশ্যই ভাবতে হবে। তো চলুন প্রথম মিস্টেকটার কথা বলি। প্রথম মিস্টেকটা হচ্ছে টার্গেট কাস্টমার নট ক্লায়েন্ট। আই মিন এই মিস্টেকটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা করে থাকি যে আমরা ক্লায়েন্টকে গুরুত্ব দিয়ে থাকি। বেসিক্যালি আমরা যারা ডিজাইনার তাদেরকে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় এবং আমরা আসলে ক্লায়েন্টকে দেখাই, এবং ক্লায়েন্ট আসলে যে কালার পছন্দ করে, যেই টাইপের ফন্ট বা নাম যেভাবে পছন্দ করে সেভাবে আমরা বানিয়ে দিই এবং সেভাবেই তারা আসলে এটাকে অ্যাকসেপ্ট করে ফেলে। কিন্তু এটা করা কখনোই উচিত নয়। এখানে কখনোই ক্লায়েন্টকে মানে যিনি লোগোটা বানাতে দিচ্ছে তাকে আসলে প্রায়োরিটি দেওয়া উচিত নয়। প্রায়োরিটি দিতে হবে তাহলে কাকে? প্রায়োরিটি দিতে হবে তার অডিয়েন্স বা তার কাস্টমারকে, যারা তার প্রোডাক্টটাকে ওন করবে, প্রোডাক্টকে যারা রিসিভ করবে। দ্যাট মিনস আপনি একটা কোম্পানি ওপেন করেছেন, আপনি একটা কোম্পানি ওনার, আপনি একটা লোগো বানাতে যাচ্ছেন। সো আপনি নিজে কি ভালো লাগে, আপনার নিজের দেখতে কোনটা ভালো লাগে, এটাকে আমরা প্রায়োরিটি না দিয়ে আপনার কাস্টমার যারা তাদের কোনটা ভালো লাগবে, তাদের সাথে কোন জিনিসটা যাবে, আপনার বিজনেসের সাথে কোন জিনিসটা যাবে সেটাকে আসলে গুরুত্ব দিতে হবে। তার মানে সোজা কথায় আপনি একজন কোম্পানি ওনার, আপনি কাউকে দিয়ে ডিজাইনটা করাচ্ছেন। সো আপনি আপনার নিজের অপিনিয়নটাকে এখানে আসলে প্রকাশ না করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এই রিলেটেড যারা কাস্টমার, যারা অডিয়েন্স বা যারা হচ্ছে অ্যাকচুয়ালি যারা ওন করবে আপনার এই প্রোডাক্টগুলোকে, যারা হচ্ছে পারচেস করবে বা ফিউচারে যারা এটাকে রিসিভ করবে, তাদের রুচি, তাদের ইচ্ছা বা তাদের সাথে যেটা যাবে বা এই প্রোডাক্টের সাথে যেটা যাবে সেই ধরনের কালার, সেই ধরনের লোগোর ডিজাইন বা ম্যাটেরিয়াল সব কিছু সেখানে আপনার ইউজ করা উচিত। সেকেন্ড যে মিস্টেকটা করে থাকি সেটা হচ্ছে ফাইল টাইপ সিস্টেম। দ্যাট মিনস আমরা কাউকে দিয়ে একটা লোগো বানিয়ে ফেলি এবং এই লোগোটার বেসিক্যালি আমরা আসলে জেপিজি বা পিএনজি ফরম্যাটে ইমেজটাই আমরা রাখি বা আমরা এটা ক্রিয়েট করে থাকি। তো দেখা যায় যে আমাদের মেইন ফাইলটা না থাকার কারণে আমাদের ফিউচার আমরা যদি কোনো পরিবর্তন করতে হয় বা কোনো লার্জ ফরম্যাটে যদি এটাকে স্কেল করতে হয়, ছোট বা বড় বিভিন্নভাবে করতে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সমস্যায় পড়ে যাই, যেটা আমরা অনেক ক্ষেত্রে আবার লোগোকে রিক্রিয়েট বা রিডিজাইন করতে হয়। প্রচুর পরিমাণে আমরা মার্কেট প্লেসে এমন কাজ দেখি যে কাউকে দিয়ে লোগোটা বানিয়েছে সেটাকে আবার আমরা ট্রেসিং করতে হয়, এটাকে আবার রিডিজাইন বা রিক্রিয়েট করতে হচ্ছে। কেন? কারণ এটা খুবই ছোট একটা ফরম্যাটে রয়েছে, মানে ইমেজ ফাইলটা খুবই ছোট বা মানে স্মল। দ্যাট মিনস এটাকে আসলে আমরা স্কেল করতে পারছি না, করলে এটার আসলে রেজলিউশন খারাপ হয়ে যাচ্ছে বা এটাকে বড় কোনো জায়গায় আমরা আসলে ইউজ করতে পারছি না। সো এর জন্য একটা সমাধান হচ্ছে আপনি যখনই যাকে দিয়ে লোগোটা বানাচ্ছেন বা যিনি লোগোটা তৈরি করছেন তিনি অবশ্যই এটাকে একটা ভ্যাক্টর ফাইল, যেটাকে আমরা এসবিএস বলি, এআই ফরম্যাট অথবা ইপিএস ফরম্যাট বা এমন কোনো ভ্যাক্টর ফরম্যাটে আপনি এটাকে অবশ্যই সংরক্ষণ করবেন এবং আপনি নিজেও এটাকে সেটাকে রাখবেন যেন আপনি ফিউচার এটাকে নিয়ে আরও ফার্দার ডেভেলপমেন্টে যেতে পারেন। থার্ড নাম্বার মিস্টেকটা অনেক বেশি হয়ে থাকে, আমরা প্রচুর পরিমাণে দেখে থাকি, সেটা হচ্ছে মিনিং অফ ইউর লোগো। আপনার লোগোর কোনো একটা মিনিং থাকতে হবে। আপনি যদি বড় বড় কোম্পানিগুলোর দিকে চিন্তা করে দেখেন, দেখবেন তারা তাদের লোগোতে কোনো একটা আর্ট থাকে, একটা মিনিং থাকে, একটা নির্দিষ্ট একটা তাদের যেটাকে আমরা ব্র্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো প্রকাশ করে থাকি বা অনেক কোম্পানিগুলোকে প্রকাশ করতে দেখি যে কেন তারা লোগোটাকে ইউজ করেছে এইভাবে, কেন তারা আগে এভাবে করতো, যেন চেঞ্জ করে তাদের নতুন কোনো লোগো তারা কেন ক্রিয়েট করেছে। কারণ আগের লোগোটা তার কোনো মিনিং ছিল না, তারা একসময় বানিয়েছে যেটা এখন আর চলে না, এখন তাদের লোগোটার কোনো মিনিং নাই। সো এখন তারা নতুন করে ক্রিয়েট করে চেষ্টা করে তাদের লোগোটার মধ্যে একটা ভাইব দেওয়ার জন্য বা একটা মিনিং রাখার জন্য, যেটা দিয়ে মানুষ বা অডিয়েন্স বা যারা কাস্টমার আছে তারা যেন ইজিলি বুঝতে পারে যে হ্যাঁ তারা এই জিনিসটা নিয়ে কাজ করে। সো আপনার লোগো অবশ্যই একটা মিনিং থাকতে হবে। আপনি যাকে দিয়ে লোগোটা ক্রিয়েট করাচ্ছেন অথবা যিনি লোগোটা বানাচ্ছেন অবশ্যই সেই ডিজাইনারকে মাথায় রাখতে হবে যে তার কোম্পানি কোনটা, তার নিশ কি এবং তার প্রোডাক্ট কি। দেন
সেই অনুযায়ী ব্র্যান্ডিংটা করতে হবে, এবং এই অনুযায়ী ব্র্যান্ডিংটা করলে এটা ফিউচারেও আপনি যদি অনেক বছর পরেও যদি লোগোটা নিয়ে আপনি বড় কোনো পরিসরে যান, হয়তো আজকে আপনার কোম্পানি স্টার্টআপ কোম্পানি, ছোট কোম্পানি, কেউ চিনে না, একটা সময় দেখা যাবে এটা অনেক বড় পরিসরে যাবে, অনেক বড় কোনো কম্পিটিটরদের সাথে এটা কম্পিট করতেছে, সেই জায়গায় কিন্তু আপনার লোগোটা যেন ভেস্তে না যায়, যেন লোগোটা যেন আনপ্রফেশনাল হয়ে না পড়ে, যে লোগোটা আসলে কী বানানো হয়েছে এটার কোনো মিনিং নাই, এমন যেন কেউ আসলে মনে না করে। সেই জন্য অবশ্যই আপনাকে লোগোর একটা পারফেক্ট মিনিং থাকতে হবে। আবারও বলছি, আপনার নিশ কি, কোম্পানির প্রোডাক্ট কি, বা আপনার কাস্টমার কারা, এই জিনিসগুলোকে আসলে অ্যানালাইসিস করে অবশ্যই আপনাকে একটা লোগো বানাতে হবে যেটার একটা পারফেক্ট মিনিং থাকবে, যেন আপনার কোম্পানিকে অথবা প্রোডাক্ট অথবা আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারে। 4 নম্বর মিস্টেক, এই মিস্টেকটা আমরা আসলে প্রচুর পরিমাণে দেখে থাকি, বিশেষ করে যারা আমরা বাংলাদেশি কোম্পানির সাথে কাজ করি বা লোকাল ক্লায়েন্টের সাথে যারা কাজ করি, সেটা হচ্ছে তারা কমপ্লেক্স কোনো লোগোকে পছন্দ করে। মানে কোনো সিম্পল লোগো বানিয়ে দিলে বলে কি বানিয়েছো, এটার জন্য আমি তোমাকে এত টাকা দিব, কেন দিব, এটা তো 500 টাকা দিলেই কেউ বানিয়ে দিবে। সো আমরা চেষ্টা করি, বা আমরা যেটা প্রেফার করি বাংলাদেশি লোকাল ক্লায়েন্টরা, যে একটা হিজিবিজি বা খুব বেশি এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিস থাকবে, অনেক বেশি কমপ্লেক্স হবে ডিজাইনটা দেখতে, অনেক কিছু থাকবে, তাইলে হয়তো লোগোটাকে একটা লোগো মনে হবে আর কি। কিন্তু আসলেই কিন্তু এমনটা না। আপনি পৃথিবীর অনেক বড় বড় ব্র্যান্ডকে দেখবেন, আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি, যে আপনারা এখানে যদি দেখেন যে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তাদের লোগোগুলো খুবই সিম্পল এবং মিনিমাল হয়, আর মিনিমাল লোগোগুলো অনেক বেশি মিনিংফুল হয় এবং সেইগুলো অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়, মানুষরা বুঝতে পারে যে এটা আসলে খুব মিনিমাল এবং সিম্পল। কারণ আপনার লোগোটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে আপনি আজকে একটা ক্রিটিক্যাল বা খুব কমপ্লেক্সের লোগো বানালেন, হয়তো এটাকে দেখতে এখন ভালো লাগছে, কিন্তু এটাকে বিভিন্নভাবে আপনাকে ইউজ করতে হতে পারে। অনেক সময় ছোট অ্যাপের মধ্যে নানান জায়গায় এটাকে আপনাকে ইউজ করতে হতে পারে। সো এই যে আপনি এক একটা জায়গায় যে লোগোটাকে ইউজ করবেন, তখন এটা যদি স্কেল ছোট করা হয়, তখন লোগোটার আসলে সৌন্দর্য হারিয়ে ফেলে। দেখবেন অনেক কমপ্লেক্স লোগোকে ছোট করে ফেললে এটা কিছুই বোঝা যায় না, একটা ছোট একটা গোল্লা বা একটা কালার বোঝা যাচ্ছে, নাথিং এলস। কিন্তু মিনিং, যদি এটা মিনিমাল লোগো হয়, সেই ক্ষেত্রে দেখবেন এটা ছোট করলে বড় করলে এটা সব জায়গায় কিন্তু পারফেক্টলি ফিট হচ্ছে। এবং অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি কোন কোন জায়গায় লোগোটাকে ইউজ করবেন, বা ফিউচার আপনার আসলে কোন কোন জায়গায় এটাকে ইউজ করতে হতে পারে। সেই অনুযায়ী অবশ্যই লোগোটাকে আপনাকে সিম্পল বা মিনিমাল রাখার চেষ্টা করবেন। কমপ্লেক্স লোগো কখনোই আপনাদের মার্কে গিয়ে পৌঁছায় না। অনেক বেশি কমপ্লেক্স লোগোগুলো সবসময় ইন্টারন্যাশনালি আপনি দেখবেন এগুলোকে অ্যাভয়েড করা হয়। সো অবশ্যই আপনাকে ওই যে এর আগের যে মিস্টেকটা কথা বললাম, মিনিংফুল একটা লোগো বানাবেন যেটা আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে, এবং সেটা মিনিমাল হলেই হবে। এটাকে কমপ্লেক্স বা অনেক বেশি জটিল করে ফেলার কোনো প্রয়োজন নেই, কারণ জটিল করে ফেললে আপনি নিজের জটিলতায় পড়ে যাবেন, লোগোটাকে আপনি বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করতে গেলে অনেক বেশি সমস্যায় পড়বেন। সো যারা লোগোটা বানাচ্ছেন এবং যিনি ডিজাইন করছেন, উভয়কেই এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেন লোগোটা অনেক বেশি কমপ্লেক্স বা জটিল কোনো কিছু হয়ে না পড়ে, যেটা মিনিমাল এবং মিনিংফুল একটা প্রসেসে থাকে। মিস্টেক নাম্বার 5, এই 5 নাম্বার মিস্টেকটা আমরা অনেক করে থাকি। কখন করি? বিগিনার লেভেলে করে থাকি, মানে স্টার্টিং লেভেলে। যদি আপনি একটা স্টার্টআপ কোম্পানি হন, ছোটোখাটো কোম্পানি হন, আপনারা চিন্তা করেন এমন কাউকে দিকে লোগো বানাতে, যে খুবই অল্প একটা টাকা দিয়ে বা কোনোভাবে লোগোটা বানিয়ে ফেলবে, এবং দেখা যায় যে এই লোগোটা বানাতে গিয়ে সে কপি করে ফেলে। কারণ লোগোটা যদি কপি করে ফেলা হয়, তখন এটা আপনি হয়তো এখন খুবই ছোট কোম্পানি বা স্টার্টআপ কোম্পানি আপনি তো শুরু করেছেন, এখন হয়তো এটা ইন্টারন্যাশনালি যাচ্ছে না, অনেক মানুষ এটাকে দেখছে না, এটাকে আপনার কপিরাইট ইস্যু নেই। সো আপনি একটা মোটামুটি একটা ফেসবুক পেজের জন্য বা ছোটো একটা ধরেন অনলাইন বিজনেসের জন্য আপনি একটা লোগো বানিয়ে ফেলেন, এবং দেখা গেলো কোনো রকম একটা বানিয়ে এটাকে ইউজ করছেন, কিন্তু টুডে এটাকে আপনার নিবন্ধন করতে হবে, আপনাকে হচ্ছে ট্রেডমার্কে যেতে হবে, নানান ধরনের ব্যাপার স্যাপার রয়েছে। বিভিন্ন পেপারসের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই লোগোটার কপিরাইট ইস্যু কিন্তু হয়ে যাবে। সো তখন আপনি আবার কিন্তু আপনাকে লোগোটা চেঞ্জ করতে হচ্ছে, এবং যখন আপনি আবার লোগোটা চেঞ্জ করবেন, তখন আগের লোগোটা কিন্তু বাদ হবে, এবং তখন মানুষ কিন্তু আপনার লোগোটাকে চিনবে না। তাহলে দেখা যাবে যে আপনি বারবার একটা লোগোকে চেঞ্জ করছেন কপিরাইট ইস্যুর জন্য। আপনি একটা কপি লোগো বানিয়ে ফেলেন, নিজেই করে ফেলেন বা সস্তা কাউকে দিয়ে বানিয়ে ফেলেন, তখন দেখা যাবে যে আপনার এই কপি লোগোটা আপনি আর বেশি দিন ইউজ করতে পারবেন না, এবং ফিউচারে আপনি এটাকে আবার আপনাকে নতুন করে ব্র্যান্ডিং করতে হচ্ছে, কারণ লোগোটা কিন্তু আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে, আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটি। সো ব্র্যান্ডকে যেহেতু সে রিপ্রেজেন্ট করছে, ব্র্যান্ডকে যেহেতু আইডেন্টিফাই করছে, আমি প্রথমেই লোগোর সংজ্ঞা দিয়েছি যে লোগো হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে কোনো কিছুকে আসলে আইডেন্টিফাই করবে বা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করছে, প্রোডাক্ট অথবা আপনার কোম্পানি অথবা আপনার নিজস্ব কোনো ব্র্যান্ডকে। সেই ক্ষেত্রে আপনি ধরেন 3 বছর 5 বছর ধরে একটা কোম্পানি আপনি হচ্ছে কন্টিনিউ করছেন, এবং আপনার লোগোটা বিভিন্ন জায়গায় আপনি ইউজ করছেন। হুট করে আপনাকে লোগোটা কপিরাইট ইস্যুর জন্য, মানে আপনি একটা কপি লোগো ইউজ করতেছিলেন, এটাকে কপিরাইট ইস্যুর জন্য এটাকে বাদ দিতে হলো, আপনি নতুন করে লোগো আবার সেখানে ইনক্লুড করতে হলো। তাহলে কি হলো? প্রিভিয়াস যে আপনি যে মার্কেটিং করলেন, নানান জায়গায় যে আপনার লোগোটাকে ছড়িয়ে দিলেন, বিভিন্ন জায়গায় যে ইউজ করলেন, সেই লোগোটা কিন্তু আপনি আর তখন আপনাকে আর কেউ চিনবে না, মানে আপনাকে নতুন করে আবার ব্র্যান্ডিং করতে হচ্ছে। সো এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা লস। আপনি হয়তো এটাকে খুব অল্প
টাকায় হয়তো করিয়ে ফেলছেন বা কোনোভাবে করিয়ে ফেলছেন, দেন দেখা গেল যে এটা একটা বড় সমস্যায় আপনি পড়ে গেলেন। সো ডু নট ইউজ এ কপি লোগো। সো আই হোপ এই মিস্টেকগুলো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, এবং বিশেষ করে যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করা শুরু করেছেন, বিশেষ করে ডিজাইনাররা, এবং যারা নতুন করে লোগো ডিজাইন করাচ্ছেন কাউকে দিয়ে, তারা এই মিস্টেকগুলো মাথায় রাখবেন, এবং এই টিপসগুলো বা ট্রিকগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আমার মনে হয় না লোগো নিয়ে আপনাদের কোনো জটিলতা বা ঝামেলায় পড়তে হবে। সো আই হোপ আপনারা সবাই ভিডিওটা এনজয় করেছেন, এবং এটা গুরুত্বপূর্ণ মনে করলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই বিষয় সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে। আর ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে, আপনার কোনো কিছু জানানো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাহলে আপনি আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন, গ্রাফিক ডিজাইন এবং ইউআই ইউএক্স ডিজাইন যে কোর্সগুলো রয়েছে আমার, সেই ব্যাচগুলোতে যুক্ত হতে পারেন। সেখানে সরাসরি আমি জুমের মাধ্যমে লাইভ ক্লাস করে থাকি, একদম বিগিনার লেভেল বা এন্ট্রি লেভেল থেকে আমি অ্যাডভান্স পর্যন্ত কোর্সগুলো কমপ্লিট করাই। সো সকল ডিটেল এবং বিস্তারিত আপনি আমার ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, এবং ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনি পেয়ে যাবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আজকের মতো আমি জয় সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।